আচ্ছা ঠিক আছে তাহলে গত ক্লাসে আমরা কি দেখেছিলাম? জিপিএ বের করছিলাম। আজকে আমরা দেখাবো হচ্ছে একটা স্যালারি শিট। হ্যাঁ, তো স্যালারি শিট নিয়ে আমরা গত একটা শিট করেছিলাম যেটা হচ্ছে ইংলিশে ছিল। হ্যাঁ, তো আজকের যে শিটটা সেটা হচ্ছে সেম একই রকম, তবে একটু ব্যতিক্রম। ওটা ছিল ইংলিশে আর আজকেরটা হচ্ছে বাংলায়। হ্যাঁ, তাহলে ইংলিশ থেকে বাংলা বা বাংলা থেকে ইংলিশে করতে যে ঝামেলাটা আমাদের পোহাইতে হয় সেই বিষয়টা আসলে আমরা এখানে আজকে ক্লিয়ার করব, এবং তারই সঙ্গে সঙ্গে আমরা ক্লিয়ার করব হচ্ছে যে এখানে একটা স্যালারি শিট কি করে বাংলাতে তৈরি করতে হয়। ঠিক আছে, তাহলে আমরা তোমরা যতগুলি অঙ্ক করেছো, যতগুলি ধরো যে স্যালারি শিট করছি, পরে রেজাল্ট শিট করছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এই শিটগুলো সবগুলোই কি আমরা ইংলিশে করেছি, কিন্তু তোমরা কি কখনো দেখেছো সেটা বাংলায় করলে কি ধরনের প্রবলেম হইতে পারে? আচ্ছা, তাহলে আমি আগে দেখাবো যে আসলে কি ধরনের প্রবলেমটা হয়। তাহলে প্রবলেমটা হচ্ছে, আমি একটা নতুন শিট নিচ্ছি। আচ্ছা, এখন আমি ধরো যে এটা বাংলায় একটা শিট লিখবো। হ্যাঁ, বাংলায়। তাহলে বাংলা লিখতে গেলে এখানে তো দেখো ইংলিশে চলে আসছে। এখন আমি এখানে লিখবো হচ্ছে সিরিয়াল, কিন্তু এখানে সিরিয়ালটা কিন্তু এখানে চলে আসবে না। ঠিক আছে, আসলে ইংলিশে কিন্তু আসবে। আর আমি যদি এটা বাংলা লিখতে চাই তাহলে আমাকে কি করতে হবে, সেটাকে অবশ্যই ফ্রন্ট চেঞ্জ করতে হবে, তাই না? তাহলে আমি এখান থেকে ফ্রন্ট চেঞ্জ করে দিচ্ছি। ধরো যে আমি এখান থেকে এই ফ্রন্টটা নিয়ে নিলাম। হ্যাঁ, নিয়ে আমি এখান থেকে বাংলা ফ্রন্ট লিখলাম। আচ্ছা, এখন আমি যখন এখানে নাম লিখবো তাহলে আমি আরেকটা সেলে চলে গেলাম না? আরেকটা সেলে যখন আসলাম তখন আমি বাংলা নাম লিখার জন্য আমি এখান থেকে ট্রাই করতেছি, কিন্তু দেখো এখান থেকে সরাসরি কি চলে আসলো, ইংলিশ চলে আসলো। এখন কথা হচ্ছে, আমি এই যে প্রত্যেকটা ঘরে যাব আর ততবারই আমাকে বাংলা ফ্রন্ট নির্বাচন করতে হবে, সেটা তো একটা ঝামেলা। তো আমরা যখন বাংলা ফ্রন্ট গুলো লিখবো, বাংলায় আমরা শিট কমপ্লিট করব, তখন আমাদের সর্বপ্রথম কাজটা করতে হবে, আমাকে পেজটাকে সেট আপ করে নিতে হবে। পেজটার মধ্যে ফ্রন্ট সাইজটাকে আমাকে সেট আপ করে নিতে হবে। তাহলে আমি ফ্রন্ট সাইজ আমি বাংলায় লিখবো না ইংলিশে লিখবো তৈরি করব, সেটাকে আগে যতটুকু আমার টার্গেট এরিয়া এখান থেকে ধরো টার্গেট এরিয়া কত থেকে কত দেওয়া হয়েছে, এ থেকে জি পর্যন্ত, এবং কত নাম্বার কলাম পর্যন্ত, 4 পর্যন্ত। ধরো আমি এটা যেহেতু হোয়াইট বোর্ডে লিখেছি আরো আমি বড় করে দিলাম। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমার জি পর্যন্ত। তাহলে দেখো আমি এই যে এ থেকে ধরে জি পর্যন্ত ধরে আমি 20 পর্যন্ত গেলাম। হ্যাঁ, এই যে এটা হচ্ছে যতটুকু নির্বাচন করেছি, সেই নির্বাচনের যে এরিয়াটা, এটাই হচ্ছে আমার টার্গেট এরিয়া। এই টার্গেট এরিয়ার ভিতরে হচ্ছে আমি বাংলা লিখবো বা বাংলায় আমি শিটটাকে কমপ্লিট করতে চাচ্ছি। তাহলে এই যে নির্বাচন করার পরে আমাকে কি করতে হবে, আমাকে ফ্রন্ট চেঞ্জ করতে হবে, ফ্রন্টের সাইজ পরিবর্তন করতে হবে। আর যদি আমি এটাকে প্রথমেই যদি সেট আপ না করে নেই তাহলে কি হবে, সেটা যখন অন্য সেলে চলে যাব তখন সেটা ডিফল্ট হয়ে যাবে, পূর্বের অবস্থায় ফিরে যাবে। অর্থাৎ ইংলিশ বা ফ্রন্ট সাইজ, ধরো যে এটার মধ্যে প্রথমটা কত দিয়ে দিয়েছিলাম, এটা ফ্রন্ট সাইজ কত আছে 11, ধরো আমি ফ্রন্ট সাইজ এটাকে করে দিলাম 20, কিন্তু আমি যখন পরের ঘরে আসলাম তখন দেখো আবার এই যে ফ্রন্ট পরিবর্তন হয়েছে এবং ফ্রন্টের সাইজটাও ডিফল্ট অবস্থা আগের অবস্থায় ফিরে গেছে, তার মানে 11তে চলে গেছে। তাহলে বারবার তো এটা পরিবর্তন করে আমাদের সময় নষ্ট করা যাবে না, যাবে? তাহলে আমাকে কি করতে হবে, আমার টার্গেট এরিয়া নির্বাচন করে আমি 20 পর্যন্ত গেলাম। ধরি আমি 20 পর্যন্তই আমার টার্গেট এরিয়া, এটা থেকে আমাকে ফ্রন্ট চেঞ্জ করতে হবে। ফ্রন্ট চেঞ্জ করলাম এবং ফ্রন্টের সাইজ কত দিব, ধরো যে আমি 15 বা 16 দিলাম, বাস। এখন দেখো এই যে টার্গেট এরিয়ার ভিতরে, অর্থাৎ এটা কি বাংলা ফ্রন্ট না, আমি এখানে লিখলেই সেটা বাংলা চলে আসতেছে, কিন্তু আমি জি এর পরে এইসে যখন লিখবো তখন কি বাংলা আসবে না ইংলিশ আসবে? তখন ইংলিশ চলে আসবে। তাহলে হচ্ছে আমাকে প্রথমে টার্গেট এরিয়া নির্বাচন করে আমাকে পরে হচ্ছে কাজ করা শুরু করতে হবে, কারণ আমার শিটটা যেহেতু বাংলা, সো আমাকে আগে বাংলা নির্বাচন করতে হবে। তাহলে আমি এটাকে কেটে দিচ্ছি, এটাকে তোমাদের আসলে টার্গেট এরিয়া কি করে নির্বাচন করতে হয় সেটা দেখানোর জন্য আমি নতুন একটা শিটে কাজ করেছি।
আর এখানে একটা টোটাল শীট আমি তৈরি করে রেখেছি, এই শীটটাকে হচ্ছে শুধুমাত্র আমরা স্যালারি শীটটা তৈরি করে ফেলবো। হ্যাঁ, তাহলে এই স্যালারি শীটের জন্য একটা নির্দিষ্ট শর্ত উপরে দেয়া আছে, সেই শর্তটা হচ্ছে মামুন সাহেবের মাসিক বেতন কত, 10,000 টাকা। এটা বেসিক একটা ব্র্যাকেটে দেওয়া আছে। তার মূল যে বেতনটা, মূল বেতনটাই হচ্ছে কি তার 10,000, মানে এটা হচ্ছে তার মূল একটা বেসিক। এবং এই বেসিকের সঙ্গে কি আছে, আরো অন্যান্য যে আদার্স যে ভাতাগুলো, সেগুলো এই 10,000-এর সঙ্গে অ্যাড হয়ে যায়। এবং এই মূল বেতনটা থেকেও আবার কি হয়ে যায়, কিছু অংশ তার কেটে, যেমন ট্যাক্স কাটে, বা প্রভিডেন্ট ফান্ড আছে, বা তার অগ্রিম অ্যাডভান্স নেওয়া থাকে, সেগুলো থেকে কাটা সাটার ব্যবসা আছে, সব মিলাই হচ্ছে একটা বেতন শীট তৈরি করা হয়। আচ্ছা, তাহলে আমরা বাড়ি ভাড়ার কি শর্ত আছে? আচ্ছা, তাহলে আমরা যে বাড়ি ভাড়া, তার যে মূল বেসিকটা, সেই মূল বেতনটার মধ্যে দিয়ে হচ্ছে তার অন্যান্য ভাতা সহ তাদের আমরা বেতন শীটটা আমরা তৈরি করব। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে যে শর্তটা আছে, তার মাসিক বেতন হচ্ছে 10,000, অর্থাৎ মামুনের মাসিক বেতন কত, 10,000 টাকা। তাহলে বাড়ি ভাড়া আমি কি করে বের করব? বাড়ি ভাড়া কত আছে সেটা তো আমাকে বলে নাই, কিন্তু একটা শর্তে আমাকে বলে দিছে যে বাড়ি ভাড়া হবে তার কত, এখান থেকে বাড়ি ভাড়া হবে 25%। বাড়ি ভাড়া ভাতা, হ্যাঁ, কত হবে, 25%। তাহলে 25% কোথায় থেকে নিয়ে আসবো? 25% কার কাছ থেকে আনবো? মূল বেতন বা বেসিক থেকে। হ্যাঁ, তাহলে আমরা পার্সেন্টেজ, এখানে যেহেতু পার্সেন্টেজ দেওয়া আছে, তাহলে পার্সেন্টেজের সূত্রটা আমরা জানি। পার্সেন্টেজের সূত্রটা কি করে দিব আমরা? ইকুয়াল সাম। দেখো, এইখান থেকে যে বিষয়টা হয়েছে যে আমি কিন্তু ইংলিশে লিখছি, কিন্তু এইখান থেকে কিন্তু ফ্রন্টটা কি হয়ে যাচ্ছে, সেটা বাংলা দেখা যাচ্ছে, কিন্তু উল্টা পাল্টা লাগতেছে। কিন্তু তোমাদের ভয়ের কোনো কারণ নাই, যদিও এখানে উল্টা পাল্টা দেখা যায় ফ্রন্ট গুলো, যে আমি লিখলাম সাম, এখন চলে আসলো তো অন্য একটা ফ্রন্ট, কিন্তু তোমরা এই যে উপরে দেখো, এই যে ইকুয়াল সাম চলে আসছে। হ্যাঁ, এটা এগুলো উচ্চারণ করার মতো না, কিন্তু দেখো উপরে থেকে তোমরা সমাধানটা নিয়ে নিবা, ঠিক আছে? তাহলে ইকুয়াল সাম, আমি দেখতে পাচ্ছি যে ইকুয়াল সাম দিয়েছি, পরে কি দিব, ব্র্যাকেট কি দিব, C4। এই সেলটাই হচ্ছে কি আমার মূল বেতন। তাহলে C4 পরে হচ্ছে গুণন কত পার্সেন্ট, গুণন, আমরা গুণটা আনতে যাই হচ্ছে শিফটে ধরে 8-এর মধ্যে চাপ দিব। তাহলে আমাকে যত পার্সেন্ট দেখাইছে, কত পার্সেন্ট দেখাইছে, 25%। পার্সেন্ট আছে হচ্ছে শিফটে ধরে 5-এর মধ্যে দিলেই পার্সেন্ট চলে আসবে, পরে ক্লোজ ব্র্যাকেট দিয়ে এন্টার দিব। তাহলে আমাকে 25% হারে 10,000-এর কত চলে আসলো, 2500 টাকা আসলো। বাস, আমি বাড়ি ভাড়া বের করতে পারলাম, তাহলে বাড়ি ভাড়া আসলো। পরে দ্বিতীয় শর্ত কি বলছে, যাতায়াত ভাতা কত, 5%। কার 5% আসবে, সেটাও বেসিকে আসবে। তাহলে আমাকে বেসিককে দেখায় আমাকে 5% সেটাকে বের করতে হবে। তাহলে মূল বেতনে, তাহলে ইকুয়াল সাম ব্র্যাকেট কি দিব, C4 মাল্টিপ্লিকেশন কত, 5%, 5 দিয়ে পার্সেন্ট দিয়ে আবার ব্র্যাকেট দিয়ে এন্টার দিব, বাস হয়ে গেল 500। এবার এটা তো যাতায়াত, চিকিৎসা ভাতা, আমরা চিকিৎসা ভাতা বের করতে, তাহলে চিকিৎসা ভাতা কি, বেসিকের 6%। তাহলে এখানে আমি 5 দিয়ে ফেলেছি, কারণ এটা যাতায়াতটা এটা আগে লেখা ছিল। তাহলে আমাকে এখানে 6 দিয়ে দিলাম, ডাবল ক্লিক করে এখানে 5 কেটে 6 দিয়ে দিলাম, বাস হয়ে গেল 600 হয়ে গেল। যাতায়াত ভাতা কত, ওই যে পূর্বে যেটা দেখাইলাম সেটা, ইকুয়াল সাম ব্র্যাকেট পরে কি, সেল নাম্বার কোনটা, আমার মূল বেতন, পরে হচ্ছে গুণন কত হবে, 5% ব্র্যাকেট এন্টার। মোবাইল বাবদ সে কত টাকা পাবে, মোবাইল খরচ বাবদ, মোবাইল বিল 5%, তাহলে সেটাও ইকুয়াল সাম ব্র্যাকেট C4 মাল্টিপ্লিকেশন কত পার্সেন্ট, 5% ব্র্যাকেট এন্টার।
আচ্ছা হয়ে গেল। এইবার মোবাইল বাবদ সে বিল কত পাবে? 125 টাকা পাবে। 125 টাকা কি সবাই পাবে? কারণ তার বেতন অনুপাতে হচ্ছে এই বিলটা তারা বাড়তে পাবে, পার্সেন্টেজ অনুসারে পাবে। হ্যাঁ, তাহলে এখন মোট বেতন, বেতন বলতে তো এখানে কোনো শর্ত দেয়া নাই। মোট বলতে কি বুঝি আমরা? মোট বলতে কোনটা? এখান থেকে এই যে মূল বেতন, এটা কে পাবে? মামুন পাবে। বাড়ি ভাড়া কে পাবে? মামুন পাবে। চিকিৎসা ভাতা কে পাবে? মামুন। যাতায়াত ভাতা কে পাবে? মামুন। মোবাইল বিল কে পাবে? আমাকে দিয়ে দিবে, মামুন পাবে। আচ্ছা, তাহলে মূল কথা হচ্ছে যে মোট বেতন হচ্ছে তার টোটাল যত ভাতা আছে, টোটাল তার বেসিকটা সহ একসঙ্গে আমাকে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে ইকুয়াল সাম ব্র্যাকেট কি করে দিব? ফার্স্ট সেল। যেহেতু আমার সবগুলোকে আমি এখানে যোগ করতে পারবো, তাহলে আমি যোগ দিয়ে বারবার না দিয়ে সবগুলোকে একসঙ্গে যোগ করে দিব। আমাকে সাম ব্যবহার করে স্টো ব্যবহার করব। তাহলে সাম দিলাম, পরে হচ্ছে ফার্স্ট সেল কে হবে? C4, পরে হচ্ছে স্টো, লাস্ট সেল কে হবে? G4 এ এই যে মোবাইলের G4 টাকে আমি ক্লিক করলাম, ব্র্যাকেট এন্টার। তাহলে তার হচ্ছে মোট বেতন কত? 13,725 টাকা। এবার আসো প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ড বলতে আমরা কি বুঝি? এটা হচ্ছে আমার মানে নিজের সঞ্চয় থাকতে পারে, যে আমি ভবিষ্যৎ তহবিলের জন্য আমি যাতে একটা সরকার থেকে বা ওই কোম্পানি থেকে একটা বড় দাগের একটা অ্যামাউন্ট নিতে পারি। আমি ধরো এখান থেকে 13,725 টাকা আমার বেতন। এখন আমি চিন্তা করলাম এটা যখন আমি বেতন থেকে তুলবো এবং তুলে সেটা খরচ করে ফেলবো, সেটা আমার মানে সবসময় খরচ হয়ে যাবে। কিন্তু আমি ভবিষ্যতের জন্য কি করলাম? এই প্রভিডেন্ট ফান্ডটা হচ্ছে ভবিষ্যতে জমার জন্য, ভবিষ্যতে যাতে আমি এই টাকাটা দিয়ে একটা কিছু করতে পারি, বড় একটা অ্যামাউন্ট যাতে নিতে পারি। অর্থাৎ আমার টাকাটাই আমি আমার ব্যাংকে বা কোথাও একটা, এখানে যেহেতু প্রভিডেন্ট ওই কোম্পানির আন্ডারে আমার এই অল্প কিছু টাকা আমি জমা রেখে দিচ্ছি। হ্যাঁ, এটা সঞ্চয় তো আমরা বুঝি, এটা আমি সঞ্চয় করলাম। তাহলে প্রভিডেন্ট ফান্ড এখান থেকে শর্ত কি দেওয়া আছে? প্রভিডেন্ট ফান্ড হচ্ছে 10%। কার 10% হবে? এখানে যেহেতু অন্য কোন সেলকে দেখানো হয় না, সো এটা মূল বেতনকে ফলো করতে হবে। এখন যদি বলতো যে প্রভিডেন্ট ফান্ড হবে মূল বেতনের, মোট বেতনের 10%, তাহলে কিন্তু আমি মূল বেতনকে দেখাইতে পারতাম না, মোট বেতনকে আমাকে দেখাইতে হইতো। তাহলে আমি এখান থেকে 10% প্রভিডেন্ট ফান্ডকে 10% বের করবো। তাহলে ইকুয়াল সাম ব্র্যাকেট, এটা কোনটা ধরবো? এটাকে না ফার্স্ট সেল? এটা ধরবো মূল বেতন। তাহলে এটাকে ধরে গুণন কত পার্সেন্ট? যেহেতু আমাকে শর্তে কত পার্সেন্ট বলেছে? 10% বলেছে, তাহলে আমাকে 10% দিতে হবে। 10 দিয়ে পার্সেন্ট অবশ্যই দিতে হবে। পার্সেন্ট যদি না দিই তাহলে সরাসরি গুণ হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই পার্সেন্ট দিতে হবে, ব্র্যাকেট। আচ্ছা, কত আসলো প্রভিডেন্ট ফান্ড? 1,000 টাকা। হ্যাঁ, আচ্ছা, এখন কি আসবে? পরিশোধ। এখন এই যে মামুন সাহেবের যে বেতনটা আমরা তৈরি করলাম, সেই বেতনটাকে তৈরি করে এখন কি তাকে পরিশোধ কত টাকা তার হাতে দিতে হবে? কারণ হচ্ছে তার মূল বেতন কত? 13,000, মোট বেতন 13,725 টাকা। এখন 13,725 টাকাই কি আমি তার হাতে তুলে দিব? তাকে কি দিব? এখান থেকে প্রভিডেন্ট ফান্ডে যে অর্থটা কাটা হবে, সেটা কাইটা বাকি অংশটা হচ্ছে আমরা পরিশোধ করব। তাহলে এখানে কিসের সূত্র হবে বলতো? কিসের সূত্র হবে এখন? বিয়োগ, রাইট। এটা হচ্ছে বিয়োগের কথা। এই সাম লিখতে হবে, সাম লিখলে হবে, অথবা আমরা যদি শর্ট ভাবে করতে চাই তাহলে সাম না লিখলেও ফার্স্ট সেল পরে মাইনাস লাস্ট সেল। হ্যাঁ, তাহলে ফার্স্ট সেল কি হবে? এটা থেকে এটা মাইনাস হবে, মোট বেতন থেকে প্রভিডেন্ট মাইনাস হয়ে যাবে। না, প্রভিডেন্ট থেকে মূল বেতন মাইনাস হবে, কোনটা হবে? মোট বেতন। তাহলে আমার ফার্স্ট সেল হচ্ছে এটা মাইনাস, পরে লাস্ট সেল কি হবে? প্রভিডেন্ট। এই সেলটা দিয়ে এন্টার, বাস। তাহলে তাকে পরিশোধ করতে হবে কত? 12,725 টাকা। ঠিক আছে, এইবার হচ্ছে আমরা এগুলোকে কি করব? ড্র্যাগ করে দিব। তাহলে ডাবল ক্লিক দিলেই এগুলো ড্র্যাগ হয়ে যাবে, সবার রেজাল্টটা অটো বের হয়ে যাবে। দেখো, সবাই কিন্তু সমান মোবাইল বিল পাচ্ছে না, সমান যাতায়াত ভাড়া পাচ্ছে না। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই হচ্ছে আমাদের আর
শীটটার মধ্যে আমাদের মূল যে বিষয়টা ছিল সেটা হচ্ছে আমরা কি করে একটা বাংলাতে আমরা একটা শীট তৈরি করব। এটা হচ্ছে মূল টপিক ছিল। হ্যাঁ, কারণ আমরা তো রেজাল্ট শিট অরিজিনালি গত একটা ক্লাসে আমরা রেজাল্ট শিট বলতেছি, স্যালারি শিট আমরা করিয়েছি, সেটা হচ্ছে ইংলিশে করিয়েছিলাম। আর আজকে সেটা